হিজাবি। আমরা ফেসবুক, ইউটিউব সব জায়গায় লাইভ যে দৃশ্যটি দেখলাম, হিজাব পরিহিতা একজন নারী, উনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন এবং একটি রাজনৈতিক দলের কিছু মানুষের মধ্যে একজন তার পেট বরাবর লাথি মারলেন। এটি শুধুমাত্র একজন নারীর পেটে লাথি লাগেনি, উনি প্রেগনেন্ট ছিলেন, যেখানে আমরা সন্তান ধারণ করি সেখানে লাথিটি লেগেছে। এটি সমগ্র নারী জাতির জন্য একটি অত্যন্ত অপমানজনক এবং আমি নিজে লজ্জিত এরকম গর্ভ থেকে আমার এরকম কোনো সন্তান জন্ম হতে পারে যারা সে গর্ভেই লাথি মারেন। আপনারা সার্কাসের হাতি দেখেছেন? একটি জঙ্গল থেকে যখন খুব দুরন্ত হাতিকে নিয়ে আসা হয়, প্রথমে কিন্তু সে বশ মানে না। কি করা হয়, তাকে পায়ের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। হাতিটি ছুটে পালানোর চেষ্টা করে, ওর পাটা রক্তাক্ত হয়, আবার পালানোর চেষ্টা করে, আবার রক্তাক্ত হয়। এভাবে করে তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে যে সে আর কখনো এখান থেকে বের হতে পারবে না। সুতরাং তারপর সেই নর্মাল যেই সার্কাসের যে তাঁবুগুলো দেখেছেন, কেমন পাতলা কাপড় দেয়া বাঁশের মধ্যে লাগানো। একদিন সেই তাঁবুতে আগুন লাগলো, সবাই যার যার মতো পালিয়ে গেল। বিশালকায় হাতিটি কিন্তু একটুও পালানোর চেষ্টা করলো না, কারণ ও বারবার ছুটতে গিয়ে যখন রক্তাক্ত হয়েছে ওর আত্মবিশ্বাসটি নষ্ট হয়ে গিয়েছিল। ও ভেবেছে আমি যদি আবার পালানোর চেষ্টা করি আমি আবার ব্লিডেড হব। সেই বিশালকার হাতিটি আত্মশক্তি নষ্ট হয়ে যাওয়ার ফলে, তার আত্মপরিচয় নষ্ট হয়ে যাওয়ার ফলে পুড়ে মারা গেছে। সেজন্য আমি বলতে চাই, আমরা হিজাব যেহেতু আমাদের শক্তি, আমরা কিন্তু এটাকে আমাদের সামনে, আমরা যেন পুড়ে মারা না যাই, এটাকে শক্তি হিসাবে নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। এই এতক্ষণ যা বললাম কথাগুলো, এটিকে কয়েকটি লাইনে একটু অন্যভাবে বলি। হিজাব বা এই ইস্যুগুলো কি শুধুমাত্রই এই লিটারেচারের বিষয়? এটা ফিজিক্স, জিওগ্রাফি বা অন্য বিষয় ডিসিপ্লিনের শিক্ষকরা কি এখানে আসবেন না? একটি প্রশ্ন রাখলাম, বাট শুরু করছি। আলহামদুলিল্লাহ, কোরআনের কোনো আয়াত ব্যাখ্যা না, একটি প্রশ্ন আপনাদের জন্য থাকবে। সেজন্য আহজাবের যে 59 নম্বর আয়াতে যেটা বলা আছে যে, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের ওপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। লাস্ট লাইনটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের উত্ত্যক্ত করা হবে না। কে বলছেন? আমার রব। আর আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিলাম। আমরা এই সমাজে আমরা কিন্তু হিজাব পরেও উত্ত্যক্ত হচ্ছি এবং পুরো বিশ্বেই মুসলিমদের উপর চলছে নির্যাতন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব পড়ার কারণে কত ধরনের দুর্বিষহ অভিজ্ঞতা কত ছাত্রীর হয়েছে সেটা কিন্তু আমরা জানি। এই 24শে জুলাইয়ের পর একটি নতুন বাংলাদেশ দেখব আমরা প্রত্যেকেই ভেবেছিলাম, কিন্তু এই নতুন বাংলাদেশে প্রকাশ্যে এখন নারীদের হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে। খুব বেশি দিন আগে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, তিনি হিজাব পরিহিতা, সবার সামনে তাকে অশ্লীলভাবে অ্যাটাক করা হলো। আমি খুব বেশি দিন আগের কথা বলছি না, আমি শুধু হিজাব না, আমি বিষয়টাকে একটু ইসলামোফোবিয়া, হিজাবোফোবিয়া সেদিকে নিয়ে যেতে চাই। উন্মুক্ত স্থানে কোরআন পড়া যেত না। কি বলা হলো? কেন বাধা দিয়েছেন? উপরের থেকে চাপ আছে। প্রশ্ন করতে চাই, এই অফিসিয়াল উপরকে ভয় পাচ্ছেন, এর ওপর তো আরেকটা উপর আছে, সেখানে কি জবাব দিবেন? দেখেন, এই কিছুদিন আগে না, জাস্ট হয়তো 2-3 দিন আগে আমরা ফেসবুক, ইউটিউব সব জায়গায় লাইভ যে দৃশ্যটি দেখলাম, হিজাব পরিহিতা একজন নারী, উনি নির্বাচনী ক্যাম্পেইন করছেন এবং একটি রাজনৈতিক দলের কিছু মানুষের মধ্যে একজন তার পেট বরাবর লাথি মারলেন। এটি শুধুমাত্র একজন নারীর পেটে লাথি লাগেনি, উনি প্রেগনেন্ট ছিলেন, যেখানে আমরা সন্তান ধারণ করি সেখানে লাথিটি লেগেছে। এটি সমগ্র নারী জাতির জন্য একটি অত্যন্ত অপমানজনক এবং আমি নিজে লজ্জিত এরকম গর্ভ থেকে আমার এরকম কোনো সন্তান জন্ম হতে পারে যারা সে গর্ভেই লাথি মারেন। এটা শুধু নারী জাতির গর্ভের ওপর লাথি না, এটি গণতন্ত্রের মুখের ওপর লাথি, যেখানে কোনো বাক স্বাধীনতা থাকছে না।
আপনারা লিখেছেন হিজাব হচ্ছে কি আমার প্রাইড এবং আমার মানে ফ্রিডম। প্রাইড তো আমাকে প্রাউড করলেন আমার রব, আর আপনারা দুনিয়ার মানুষ এই হিজাবের জন্য আমাকে অপমানিত করলেন, লাথি মারলেন। আর ফ্রিডম কথা বলতে চাইলে কি হচ্ছে সেটি তো আমরা প্রত্যেকেই দেখছি। আমরা এই আন্দোলনের পর আমরা ভাবছি যে কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। গানে ছিল যে 30 বছর ধরে আমি স্বাধীনতাটাকে খুঁজছি, আমাদের 55 বছর হয়ে গেছে আমরা কিন্তু সেই স্বাধীনতাটাকেই খুঁজছি এবং বুঝতে পারছি না যে কবে পাবো এই ইনসাফের বাংলাদেশ। দেখেন, আমার রব আমাকে অধিকার দিবার পরও আমাকে হিজাব দিয়ে পালন করতেছে। আমি অত্যন্ত আবেগের সাথে রায়হানের প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একা একশো না, আমাদের রায়হানের মতো সাদিকের মতো মানুষেরা যখন, আমাদের ভাই, আমাদের স্বামী, আমাদের বন্ধুরা যখন নারীর অধিকারের জন্য পাশে থাকবে, অবশ্যই সেটি ইনশাল্লাহ সাকসেসফুল হবে। দেখেন, হিজাবটি তো আমার কাছে সেই দিন যেদিন আমার রব বললেন যে পর্দা করতে হবে এবং নারীরা সামনে যে কাপড় পেল সেটা দিয়ে কিন্তু মাথা ঢেকে ফেলল। আর আমাদের দেশে হিজাব পরলে এখনও আমি জানি না সামনে আরও কি হবে, কিন্তু চাকরি হবে না। আমরা কেমন মুসলমান? বাট আমি কিন্তু হতাশাগ্রস্ত নই। আমি বিশ্বাস করি আমার রব আমাকে দিয়েছেন যেই ক্রাউন, সেটি পরে আমি অনেক বেশি শক্তিশালী। আর আসল পর্দাটা কিন্তু তাকওয়ার, ব্যাখ্যা করতে যাব না। আমরা শুধুমাত্র একটি কাপড় মাথায় দিই না, এটা আমাদের অন্তরের পরিশুদ্ধতাও আমরা কিন্তু নিশ্চিত করি। কিন্তু মনে রাখতে হবে, যুগ যুগ ধরে ইসলামের এই শত্রুরা কিন্তু আমাদের বিপরীতে কাজ করেই যাচ্ছে এবং পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তিগুলোর টার্গেট ছিল কোনো একটা জাতির সংস্কৃতি এবং ধর্ম। এর চেয়েও বড় টার্গেট হচ্ছে নারীরা। কারণ একজন নারীকে যদি সংস্কৃতি থেকে সরিয়ে ফেলা যায়, একটি পরিবার ধ্বংস হবে, সাথে সাথে একটি সমাজ যখন ধ্বংস হবে, এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে। এই যে কিছুক্ষণ আগে রায়হানের কাছে শুনলেন যে আলজেরিয়াতে যখন ফ্রান্স কলোনি করে তখন কিন্তু এই হিজাবকেই নিষিদ্ধ করার হচ্ছিল, এবং মনোবিজ্ঞানী ফ্রাঞ্চ ফানো সেখানে নারীদের মানে যে মানবিক যে শক্তি সেটা নিয়ে কথা বলেছিলেন। আমরা হিজাবকে আসমানীয় শক্তি হিসাবে মনে করি। একটি কমন গল্প আমি সবসময় বলি, আজকে আরেকবার বলছি, যেটি আমাদের শক্তিকে অনেক বাড়িয়ে দিবে। আপনারা সার্কাসের হাতি দেখেছেন? একটি জঙ্গল থেকে যখন খুব দুরন্ত হাতিকে নিয়ে আসা হয়, প্রথমে কিন্তু সে বশ মানে না। কি করা হয়, তাকে পায়ের মধ্যে শেকল দিয়ে মানে বেঁধে রাখা হয়। হাতিটি ছুটে পালানোর চেষ্টা করে, ওর পাটা রক্তাক্ত হয়, আবার পালানোর চেষ্টা করে, আবার রক্তাক্ত হয়। এভাবে করে তার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে যে সে আর কখনো এখান থেকে বের হতে পারবে না। সুতরাং তারপর সেই নর্মাল যেই সার্কাসের যে তাঁবুগুলো দেখেছেন, কেমন পাতলা কাপড় দেয়া বাঁশের মধ্যে লাগানো। একদিন সেই তাঁবুতে আগুন লাগলো, সবাই যার যার মতো পালিয়ে গেল। বিশালকায় হাতিটি কিন্তু একটুও পালানোর চেষ্টা করলো না, কারণ ও বারবার ছুটতে গিয়ে যখন রক্তাক্ত হয়েছে ওর আত্মবিশ্বাসটি নষ্ট হয়ে গিয়েছিল। ও ভেবেছে আমি যদি আবার পালানোর চেষ্টা করি আমি আবার ব্লিডেড হব। সেই বিশালকায় হাতিটি আত্মশক্তি নষ্ট হয়ে যাওয়ার ফলে, তার আত্মপরিচয় নষ্ট হয়ে যাওয়ার ফলে পুড়ে মারা গেছে। সেজন্য আমি বলতে চাই, আমরা হিজাব যেহেতু আমাদের শক্তি, আমরা কিন্তু এটাকে আমাদের সামনে, আমরা যেন পুড়ে মারা না যাই, এটিকে শক্তি হিসাবে নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। এই এতক্ষণ যা বললাম কথাগুলো, এটিকে কয়েকটি লাইনে একটু অন্যভাবে বলি। আমি হিজাবি এই নামে বলি, তারপর শেষ করছি ইনশাল্লাহ। হিজাব শুধু এক টুকরো কাপড় নয়, আর এই কাপড়ের ডিজাইনারও তোমার আমার মতো কেউ নয়। ডিজাইনার স্বয়ং আমার রব। রবের প্রতি আত্মসমর্পণের আমার এক অলিখিত দলিল। আমি আত্মসমর্পিত এক হিজাবি নারী। হিজাব দিয়ে ঢাকলাম আমি সৌন্দর্য, তুমি ভাবলে বুদ্ধিশুদ্ধি সব ঢেকেছি, হয়ে গেছি আমি অন্ধ। তাই তোমার পুঁজিবাদী সমাজে দাসদের মতো আমার জন্য অনেক দরজা হলো বন্ধ। তুমি আসলে বুর্জোয়া, তাই আমাকে ভাবছো প্রলেতারিয়েট। শুনতে পাচ্ছেন জনাব কার্ল মার্কস, আপনার ছাত্ররা আমার হিজাবকে বানিয়েছে রাজনৈতিক মুনাফার মূলধন। আর এই হিজাবিদের দিয়েছে সমাজে আরেকটি ক্লাস। ওরা হিজাবি, ওরা ওপেন মার্কেট ইকোনমি কি বোঝে? ট্রাম্প আর ওবামার ফরেন পলিসিকে ওদের মাথায় ঢুকবে? একেই মুসলিম, আবার নারী, আবার হিজাবি। ওরা তো স্বেচ্ছা নির্বাসিত, আধুনিক সময়ে বড্ড বেমানান।
আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই, আমি হিজাবি, হিজাব আমার অধিকার, হিজাব আমার রবের নির্দেশ, হিজাব আমার অহংকার। আমি পাশ্চাত্য সভ্যতার গোলাম নই, আমি আমার রবের গোলাম। গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না হিজাবি, হিজাবি হিজাবি। ধন্যবাদ।